হ্যালো এভরিওয়ান, আমি জাবির ইবনে হোসেন। আমি রাশেফ মাহবুব, আর আমরাই কথা হোক হয়তো। তুমি হাত ধরে সুরসুরি চাঁদের পাতানো বুড়ি ভেঙে ফেলা প্রমিসের ডাক নাম আমার সরল সুখে ঝুলে পড়া বাম্বুকে দুঃখের ঘরে ফেরা নীলটা। আমরা আসলে বেশ অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমাদের আসলে ফেস্টিভ্যালটা করে ফেলা উচিত। দুইজন একসাথে কোনো একটা ইন্টারেস্টিং প্লেসে বৈশা করতে পারলে অনেক বেটার হইতো। বাট ঝামেলাটা হয়েছে কি, ঝামেলাটা হলো আমি আছি ঢাকাতে আর রাশেদ ভাই আছেন নিউ ইয়র্কে। সো দুইজন একসাথে বৈশা আপাতত করার কোনো ওয়ে আমরা পাইতেছি না। সো ডিসিশন নিলাম যে আমাদের ফেস্টিভ্যালটা করেই ফেলি। সো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো তা একটু ছোট্ট করে বলে রাখি। আমাদের দুজনের ব্যাকগ্রাউন্ড, আমরা কিভাবে একসাথে হলাম, আমাদের ইউটিউব জার্নি, ফিল্ম মেকিং জার্নি, কিছু আপকামিং প্রজেক্টস এবং সামনের প্ল্যান নিয়ে কথা বলবো। এখানে একটা কথা বলে রাখি যে আমরা কিছু কথা হয়তো দুজনের পার্সপেক্টিভ থেকে বলবো। সো টপিক যদি একই হয়, আমাদের পার্সপেক্টিভ আলাদা, তাই আশা করি কথাগুলো রিপিটেটিভ লাগবে না। আসলে আমার সম্পর্কে বলতে গেলে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে শুরু করা যায়, যেটা আসলে এই চ্যানেলের সাথে খুব কানেক্টেড। আমি ইউলেপ থেকে মিডিয়া স্টাডিজে অনার্স করছি। আমার মেজর ছিল ডিজিটাল ফিল্ম এন্ড টেলিভিশন প্রোডাকশন, যেটা শর্ট ফর্মে আমাদের ভার্সিটিতে ডিপি বলা হয়। এই সাবজেক্টে আসলে পড়াশোনা করা ওই সিনেমার প্রতি ভালোবাসা থেকেই, এবং সব থেকে মজার বিষয়টা সিনেমার প্রতি ভালোবাসা জিনিসটা আমার একদম ছোটবেলা থেকেই ছিল। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন বাংলাদেশের এবং কলকাতার কমার্শিয়াল সিনেমা দেখে বেসিক্যালি বড় হয়েছে। এবং যেটা হয় কি, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ফিল্ম টেস্টটা আপগ্রেড হয়। তো কলেজের জন্য ঢাকাতে আসলাম, তখন 2013 সালের কাহিনী। তো ঢাকায় আসার পরে যখন ব্রডব্যান্ডের সাথে পরিচয় হই, তখন বেসিক্যালি আমার ওয়ার্ল্ড সিনেমার সাথে পরিচয়টা হয়েছিল আর কি। আর একটা ইন্টারেস্টিং ঘটনা সেটা হলো, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বাবার একটা ডিজিটাল ক্যামেরা ছিল। তো এই ডিজিটাল ক্যামেরা দিয়ে আমি খুবই অত্যন্ত অখাদ্য কুখাদ্য কিছু শর্ট ফিল্ম আমি বানাইছিলাম ক্লাস 7-8-এ থাকতে। ভাগ্যে সেই শর্ট ফিল্মগুলোর কোনো অস্তিত্ব আমার কাছে এখন নাই। সেগুলো জেনুইনলি খুব জঘন্য ছিল। Show me a film. What? Show me a film. I want to see a film. না না, এসবের কোনো প্রয়োজন নেই। এদের বলার পয়েন্ট হলো এটাই যে টুকটাক তখন থেকেই হয়তো বা সাবকনশিয়াস মাইন্ডে ছিল যে এই ফিল্ম রিলেটেড কোনোভাবে কিছু করার। আর এই জিনিসটা ফুললি বিকশিত হয়েছে 2013-র দিকে, 13-14-র দিকে, যখন আমি কলেজে যাব। তারপর কলেজ শেষ করে একটু ঘাটাঘাড়ি করলাম যে আসলে বাংলাদেশে সিনেমা নিয়ে কোথায় পড়া যায়। তখন আসলে ঘাটাঘাড়ি করে যেটা বুঝলাম যে ইউলেবের এই সাবজেক্টটা খুবই দুর্দান্ত, মানে টিচাররাও খুব জোস। এবং এই জিনিসটা আসলে সত্যি যে আমি পরবর্তীতে খুব অ্যামেজিং কিছু টিচার পাইছি যারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং যাদের একটা দীর্ঘ টাইম এই ওয়ার্ল্ডে এক্সপিরিয়েন্স আছে। এই কথা হোক হয়তো চ্যানেলে যে ভয়েসটা আপনারা রেগুলার শুনে থাকেন সেটা আমার। এগেইন আমার নাম হচ্ছে রাশেফ মাহবুব। আমি আমার আন্ডারগ্রেড করি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। এরপর 2017 সালে ইউএসএতে চলে আসি আমি মাস্টার্স করতে। আমি মাস্টার্স করি মায়ামি ইউনিভার্সিটি ওহাইও থেকে। নামটা শুনে, যদিও মায়ামি শুনে সবাই মনে করে এটা ফ্লোরিডায়, বাট এটা আসলে ওহাইওতে। যাই হোক, তখনও শিওর ছিলাম না যে পিএইচডি করবো বা হোয়াট উইল আই ডু উইথ মাই লাইফ। 2019-এ ডিসাইড করি যে আচ্ছা পিএইচডি করবো। 2019-এ আমি পিএইচডি করতে আসি নিউ ইয়র্কের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। ইটস শর্টলি নোন অ্যাজ আরপিআই। এরপর কোভিড শুরু হয়। ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম। প্রথম দিকে খুব মজা লাগতো যে ভার্সিটি বন্ধ হয়ে গেছে, অনেক খেলাধুলা করে বেড়াচ্ছি, অনেক উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছি, কিন্তু ইভেনচুয়ালি ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাইম ফর রিসার্চ অ্যান্ড অল। যাই হোক, এখন আমি মোটামুটি পিএইচডি শেষ পর্যায়ে আছি। আমি একটা ইন্টার্নশিপ করছি এবং খুব দ্রুত আমি সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে একটা কোম্পানিতে জয়েন করবো। I'm something of a scientist myself. এই হলো মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড। এর বাইরে যে কিভাবে
ফিল্ম মেকিং এর উপর আগ্রহ জন্মালো বা লেখালেখি বা ক্রিয়েটিভ ফিল্ডের প্রতি আগ্রহ জন্মালো। সো অ্যাজ লং অ্যাজ মেমোরিজ গো ব্যাক, আমি একদম ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের গল্প বানাতে পছন্দ করতাম। গল্প বানায় গল্প বলতাম এরকম না, কিন্তু গল্প লেখা বা গল্প বানাইতে নিজের মাথায় সেটা পছন্দ করতাম। ইভেনচুয়ালি বুয়েটে এসে প্রচুর ফিল্ম সিরিজ এগুলো দেখা শুরু করি। এর আগে আমার আসলে ফিল্ম সিরিজ খুবই বলিউড এবং বাংলা ডিপেন্ডেন্ট। এর আগে আমি খুব বেশি মুভি সিরিজ দেখি নাই। বুয়েটে এসে এটা দেখা শুরু করি এবং বিভিন্ন ফ্রেন্ডের সাথে কথাবার্তা শুরু হয়, বিভিন্ন ফেসবুক গ্রুপে পরিচয় শুরু হয়, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে ফিল্ম মেকিং রিলেটেড, ফিল্ম রিলেটেড। সো ওইগুলোতে আস্তে আস্তে আগ্রহ জন্মাইতে থাকে যে আমাদের গল্পগুলো যেগুলো এতদিন ধরে আমি গল্প বানাইছি মাথায়, সেগুলো তো আসলে ফিল্ম আকারেও প্রকাশ করা যায়। সো এইভাবে মোটামুটি ক্রিয়েটিভ ফিল্ডে আগ্রহ জন্মায়। একসময় সবসময় আগ্রহ ছিল, কিন্তু মোস্টলি ফোকাসড ইন ফিল্ম এই আগ্রহটা জন্মায় আসলে বুয়েটে ঢোকার পর। এরপর আসি যে অনিমের সাথে কিভাবে পরিচয় হলো, এটা অনিম বিস্তারিত বলবে। আমি বুয়েটে থাকতে প্রচুর টিউশনই করাইছি, বেসিক্যালি আসলে টিউশনই করাইছি বলতে গেলে। 2012 থেকে 2016-তে অসংখ্য স্টুডেন্টকে পড়াইছি, এর মধ্যে অনিমা একজন। বাট পরিচয় ঘটনাটা বেশি ইন্টারেস্টিং, অনিম আপনাদের বলবে। তো একটু আগে যেটা বলছিলাম যে আমি যখন কলেজে পড়ি তখন ঢাকায় আসছিলাম, 2013-14 সালের ঘটনা এটা। তো আমি আর আমার একটা ফ্রেন্ড ডিসিশন নিলাম যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বাসায় প্রাইভেট পড়বো। তো ওই ফ্রেন্ডের এক কাজিন একটা বুয়েটের ভাইয়াকে সাজেস্ট করছিল। তো ওই বুয়েটের ভাইয়াটা ছিল রাশেদ ভাই। একজন টিপিক্যাল ইন্ট্রোভার্ট মানুষের যত ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার তার থেকে আমার ধারণা আমার আরো 200-300 গুণ বেশি আছে। প্রথম দিন যেদিন রাশেদ ভাই আসলেন বাসায়, আমি আর আমার ফ্রেন্ড বসে আছি। আমার অপরিচিত মানুষের সাথে কনভারসেশন করতে কখনোই ভালো লাগে না যদি না কোনো একটা প্যাশনেট থিং আমাদের দুজনের মধ্যে মিলা যায়, যেটা নিয়ে আমিও খুব প্যাশনেট, ও খুব প্যাশনেট। তো আমি চুপচাপ বসে আছি। আমার যে ফ্রেন্ড শুভ, যার সাথে প্রাইভেট শুরু করছিলাম, তো সে ওই ভাইয়ের সাথে, রাশেদ ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছে। তো কিছুক্ষণ কথাবার্তা বলার পরে ওই রাশেদ ভাই হুট করে বলে, আমি আসলে বুয়েটে পড়তেছি, আমি ইঞ্জিনিয়ার হব, সবই ঠিক আছে, আমি আসলে মেইনলি সিনেমা বানাইতে চাই। তো আমার যে ফ্রেন্ড শুভ, সে খুব ভালো করেই জানতো যে আমি আসলে ইতিমধ্যে সিনেমার প্রতি পুরোপুরি ঢুকে গেছি। ইভেন আমি ইউনিভার্সিটিতেও সিনেমা নিয়ে পড়াশোনা করবো, হয়তো বা ফিউচার লাইফে কোনো সুযোগ টুযোগ পাইলে সিনেমা নিয়ে কাজ করব। তো শুভ তখন ওই ভাইরে, ওই রাশেদ ভাইরে বলে, তো এটা খুবই উইয়ার্ড কোইন্সিডেন্টাল একটা বিষয়, ওই যে জাবির, সেও বেসিক্যালি সিনেমা বানাইতে চায়। বেসিক্যালি ওই প্রাইভেট থেকে রাশেদ ভাইয়ের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর কয়েকদিন প্রাইভেট পড়ছিলাম, প্রায় পড়ার পরে পুরোপুরি আবার ছেড়ে দিছিলাম। কারণ আসলে মানে অনেস্টলি আমার ওই সায়েন্সের কোনো সাবজেক্টের প্রতি তখন আমার কোনো আগ্রহ ছিল না। খুব জোর কইরা কয়েকদিন প্রাইভেট পড়ছিলাম। তারপরে 2016 সালে আমি যখন ইউলুবে ভর্তি হই ওই মিডিয়া স্টাডিজে, তখন আমি মোহাম্মদপুরে ছিলাম এবং আমার বাসার খুব কাছেই রাশেদ ভাইয়ের বাসা ছিল। 2016-তে যখন অনিম মোহাম্মদপুরে মুভ হয়, তখন আমি থাকি সলিমুল্লাহ রোডে। কম দামে স্ট্রিট ফুডের স্বর্গ বলা যেতে পারে জায়গাটা। তখন আমার আর অনিমের মোটামুটি ফেভারিট টাইম পাস ছিল যে পুরীর দোকানে, সিঙ্গারার দোকানে বা রাস্তায় ঝালমুড়ি ভেলপুরি খাইতে খাইতে, হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের গল্প বলা, বিভিন্ন ধরনের আইডিয়া বানানো। আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ একটা কাহিনী নিয়ে শুরু করতাম এবং এরপরে দুজনে চিন্তা করতে থাকতাম যে এইটা ওয়েব সিরিজ বানাইলে কেমন হবে, একে কাজ করলে কেমন হবে, এই ধরনের। দুজনই খুবই নেইভ ছিলাম তখন, কোনো কিছু তেমন স্ট্রাকচারে ফেলার তেমন একটা প্রবণতা ছিল না যে এটা আসলে কিভাবে মুভি বা সিরিজ আকারে যাবে, এই নিয়ে আমরা তেমন কিছুই জানতাম না। আমরা জাস্ট চিন্তা করতাম যে হ্যাঁ, একদিন আমাদের গল্প বলা হবে, একদিন আমাদের গল্পগুলো নিয়ে আমরা মুভি সিরিজ বানাবো, এবং খুব আকাশকুসুম চিন্তা তখন করতাম। তখন আমরা একটা কাজ করছিলাম, যেটা এখন খুবই হাসি পায় জিনিসটা ভাবলে। আমার আর ওনার একটা গল্প ছিল, তো গল্পটা নিয়ে দুজন ডিসকাস করতে করতে আমরা চিন্তা করলাম যে ওই গল্পটা আসলে আমরা 4-5 পর্বে একটা ওয়েব সিরিজ আকারে বানাবো। তো আমরা 5-6 এপিসোডের একটা ওয়েব সিরিজ লিখছিলাম। মানে মেন ঝামেলাটা যেটা হয়েছে, তখন আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বা একটা জিনিস শুট করতে কিরকম খরচ হয় এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না, রাশেদ ভাইয়েরও ছিল না। এই কারণে আমরা একটা 6 পর্বের থ্রিলার ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লেখা ভাবছিলাম যে এই জিনিসটা আসলে আমাদের পক্ষে খুবই লো বাজেটে এই জিনিসটা বানানো সম্ভব। 2016-তে যখন বুয়েট থেকে শেষ করলাম, তখন বাসায় ফিল্ম মেকার হওয়ার কথা বললাম। অবভিয়াসলি আমার বাসা খুবই নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি, এবং এইখানে এরকম বুয়েট থেকে পাশ করে ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন, এগুলা খুবই सुल्तान अबे रुक सुल्तान क्या कर रहा है अबे क्या আমি বলবো না যে আমার বাসা টিপিক্যাল একদম অন্য বাংলাদেশি বাসাগুলোর মতো যে কথা বলারই সুযোগ নাই, এরকম অনেক বাসা আমি চিনি। আমি বলতেছি না সব বাসায় এরকম, বাট অনেকের কাছে চিনি যে নিজের প্যারেন্টসের কাছে একদম
যে মত প্রকাশ করবো সেই ব্যাপারটাই নাই, আমারটা একদমই সেরকম না। যথেষ্ট স্কোপ আছে কথা বলা, কিন্তু যাই হোক তারা সেটা সাপোর্ট করেনি। যে তারা হলো যে তুমি কিভাবে এটাতে সাকসেসফুল হবা, তোমার কোনো জ্ঞান নাই এই ব্যাপারে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। যাই হোক, এই জন্য এরপর বের হলাম সেফটি নেট জোগাড় করতে। ওই যে ডার্ক নাইট রাইজেসে ব্যাটম্যানকে বলে না যে দড়ি ছাড়া লাফ দিতে হবে, Then make the climb. As the child is, without the rope. আমার সেই দড়ি ছাড়া লাফ দেওয়ার সাহস ছিল না। এই কারণেই মোটামুটি ইউএসএতে আসা, যে একটা সেফটি নেট হবে, যে আমি অ্যাটলিস্ট পড়ালেখাটা শেষ করে তখন আমি ইচ্ছামতো অন্য কিছু হয়তো করতে পারবো, যেটা সবসময় টিপিক্যাল বাঙালিদের থাকে যে আগে পড়াশোনা তারপর অন্য কিছু, হোয়াট এভার। ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি আর একটা জিনিস যেটা, যে এটা আমার এবং অনিমের দুজনের ক্ষেত্রেই সত্যি, যে শুধুমাত্র যে একটা মুভি দেখে, শুধুমাত্র একটা লেখা পড়েই যে আমরা শান্তি পাই সেটা না, আমাদের এটা লিখতে ইচ্ছা করে, আমাদের এটা বানাইতে ইচ্ছা করে। এখন এটার ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যে কারণে বললাম যে এটার অনেক সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। কোনো একটা জিনিস শুধু উপভোগ করে যে আনন্দ পাওয়া, সেই আনন্দটা যদি তাতেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে কাজটা অনেক ইজি এবং সেটা করতে পারলে ভালো। আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে একটা বই পড়লাম বা একটা মুভি দেখলাম, খুবই ভালো লাগলো, আনন্দ পাচ্ছি, সাথে মনে হচ্ছে এরকম যদি আমি একটা বানাইতে পারতাম। সো এই ফিলিংসটা যদি করতে পারি তাহলে খুবই ভালো, যদি করতে না পারি তাহলে আসলে অফটেন ভেরি আনস্যাটিসফাইং। তো তারপর যেটা হয় যে রাশেদ ভাই ইউএসএ চলে যায়, নতুন একটা দেশে গিয়ে সেটেল হইতে বেসিক্যালি টাইম লাগে। আর আমার একটু আগে যেটা বলছিলাম, আমার মেজর ছিল ডিজিটাল ফিল্ম এন্ড টেলিভিশন প্রোডাকশন। আমাদের ভার্সিটি সিস্টেমটা হলো প্রথম 2-3টা সেমিস্টার মোটামুটি সব মেজরের ছেলেবেলারা একসাথে পড়ে, এবং 2-3টা সেমিস্টার পর থেকে মেজরের যে স্পেসিফিক কোর্সগুলো ওগুলো শুরু হয়। ওরা সবাই যখন বাইরে চলে গেল, ঠিক তখনই আমার মেজরের কোর্সগুলো শুরু হয়েছিল, এবং মেজরের কোর্সগুলোতে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট ছিল। তো আমাদের একটা কোর্স ছিল ডিজিটাল সিনেমাটোগ্রাফি, ওটাতে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছি। তো সিনেমাটোগ্রাফি নিয়ে আবার প্রচুর অ্যাসাইনমেন্ট থাকতো। তো আরেকটা কোর্স ছিল যেমন নেগেটিভ ফিকশন, তো ওটাতে একটা ফুল শর্ট ফিল্ম বানাইতে হইতো, নিজে স্ক্রিপ্ট লেখা, শর্ট ফিল্মটা আবার পুরোপুরি নিজে শুট করে এডিট করে ফাইনাল অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়া লাগতো। আরেকটা ছিল রাইটিং ফর টেলিভিশন অ্যান্ড ফিল্ম, ওটার জন্য ফুল একটা সিনেমা স্ক্রিপ্ট বা একটা ফুল ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লিখতে হইতো। তো ওই আর কি, আমার মেজর শুরু হয়ে যাওয়ার পর আমি প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যাই একাডেমিক পড়াশোনা নিয়ে, রাশেদ ভাইও বাইরে চলে যায়। তো আমার পড়াশোনার মোটামুটি শেষের দিকে আমি চিন্তা করি যে আমার প্র্যাকটিক্যাল ফিল্ম নলেজ নেওয়াটা খুব দরকার। মানে একাডেমিক পড়াশোনা তো চলতেই আছে, আমরা রেগুলার অ্যাসাইনমেন্ট রিলেটেড কর্মকাণ্ড তো করতেই আছি, বাট আমার মনে হয়েছিল যে আসলে একটা ইন্ডাস্ট্রি কেমনে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ইন্ডাস্ট্রি নলেজ থাকাটা তো খুব জরুরি। তখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি কোনো একজন ডিরেক্টরকে অ্যাসিস্ট করবো। আমার এক বড় ভাই ছিলেন নাসিব ভাই, তো উনি তখন এডিবিতে ছিলেন, তিনি তখন রেগুলার বিজ্ঞাপনে কাজ করে। ভাইয়ের সাথে যোগাযোগ করি, তো ভাই বলে যে তুমি তাহলে ঢুকো আমার হাউসে, আমার সামনে একটা টিভিসি শুট আছে, আমার অ্যাসিস্ট্যান্টের একটা লাগবেও। একটা টিভিসি শুট স্ক্রিপ্ট লিখলাম, ক্লায়েন্টের সাথে মিট করলাম, ক্লায়েন্ট কি চায় ওটা বোঝার চেষ্টা করলাম, একটা প্রি প্রোডাকশন করলাম, শুটে গেলাম, শুটিং এর একটা এক্সপিরিয়েন্স হইলো, পোস্ট প্রোডাকশনটা দেখলাম, ডাবিং দেখলাম, কালার গ্রেডিং দেখলাম, সবকিছু পুরো বিষয়টা যেটা কাছ থেকে দেখার একটা চেষ্টা করছিলাম আর কি। মোটামুটি 2 বছরের মতো আমি এডিট ছিলাম। তারপর তখন কোভিড ঘটলো, কোভিড ঘটার পরে যেটা হয় যে আবার হিউজ একটা গ্যাপ সবকিছু থেকে। তো 2022-এর শুরুর দিকের ঘটনা, আমার গ্রাজুয়েশন শেষ হইলো, রাশেদ ভাইও মাস্টার শেষ করে পিএইচডিতে ঢুকে গেছেন। তো আমি আর রাশেদ ভাই ফাইনালি আমাদের পরিচয়ের 8 বছর পরে ডিসিশন নিলাম যে আমরা আসলে একসাথে কিছু একটা করি। তো কি করব, আমরা দুজন 2টা ছোট গল্পের আইডিয়া বের করলাম। আইডিয়া নিয়ে ডিসকাস করার পরে দুজন মিলে 2টা স্ক্রিপ্ট লিখলাম শর্ট ফিল্মের জন্য, পুরোপুরি একদম জিরো বাজেট কাজ যাকে বলে আর কি, কোনো প্রকার হেভি ইকুইপমেন্ট ছাড়া নর্মাল একটা লাইটের সাপোর্টে আমরা 2টা শর্ট ফিল্ম শুট করলাম। এবার শর্ট ফিল্ম শুট করার পরে এডিট করলাম, পোস্ট প্রোডাকশন করলাম। তো করার পরে যেটা বুঝলাম যে শর্ট ফিল্মটাতে আসলে 2টা জিনিস ভালো আছে, একটা হলো গিয়া শর্ট ফিল্মটা স্ক্রিপ্ট, আর একটা হলো শর্ট ফিল্মের পারফরমেন্স। শর্ট ফিল্ম দুটো একদম ডিজাস্টার হয় নাই, বাট ওই রকম ক্রেজি কিছু হয়নি। তো আমরা তখন ডিসিশন নিলাম যে আসলে কোনো কিছুই তো হুট করে একদিন একটা শর্ট ফিল্ম বানাইলাম, জিনিসটা মাস্টারপিস হয়ে গেল, এটা তো হয় না, জিনিসটা রেগুলার করতে থাকতে হবে। তো আমরা চিন্তা করলাম যে প্রতি মাসে অন্তত এরকম জিরো বাজেট একদম ছোট স্কেলে 2টা করে শর্ট ফিল্ম, 1-2টা করে শর্ট ফিল্ম আমরা করবো। তো তখন যেটা হয় যে পড়াশোনা শেষ হয়েছে, আমার 2-3 মাস হয়ে গেছে, তখনও বাসা থেকে টাকা নিতেছি, জিনিসটা আমার জন্য খুব বাজে লাগছে। ওটা বাজে লাগার মতো এই বিষয়, একটা সার্টেন টাইমের পরে পড়াশোনা শেষ হওয়ার পরেও বাসা থেকে টাকা নেওয়ার তো কোনো লজিক নেই। তো তখন আমি ডিসিশন নিই যে একটা চাকরিতে ঢুকি, চাকরিতে ঢোকার পরে পাশাপাশি হয়তো শর্ট ফিল্ম গুলো করলাম প্রতি মাসে 1-2টা করে। তো যে কথা সেই কাজ, চাকরি খুঁজতেছিলাম, 1-1.5 মাসের আমাদেরকে চাকরি পাওয়াও যায়, ঢুইকা পড়ি। আসলে খুবই এটা অত্যন্ত একটা বাজে ডিসিশন ছিল। তো যেটা আমরা প্ল্যান করছিলাম যে মাসে আমরা 2টা করে শর্ট ফিল্ম করবো, চাকরিতে ঢোকার পরে 6 মাস 1 বছরে একটা শর্ট ফিল্ম আমরা বানাইতে পারিনি।
হোক, ইউএসএতে এসে এখানে পড়ালেখা এবং লাইফ স্টাইলে অনেকটা ইনভলভ হয়ে গেলাম। আমার মাস্টার্স লাইফটা আমি পুরোপুরি এনজয় করছি বলতে পারবো, যে আমি একদম সবকিছু নতুনভাবে এক্সপ্লোর করছি। অনেক নতুন ফ্রেন্ড হয়েছে, ইউরোপে গেছি ঘুরতে, ইউরোপিয়ান ফ্রেন্ড হয়েছে, তাদের বাসায় যে ইউরোপে যায় থাকছি, তারা আমার বাসায় আমেরিকায় এসে থাকছে। সো মাস্টার্স লাইফটা প্রচণ্ডভাবে এনজয় করছি, সাথে রিসার্চও খুব ভালোভাবে করছি, অনেকগুলো পেপার পাবলিশ করছি। তখন ওভারঅল লাইফটা খুব ইজি ছিল, খুব এনজয়েবল ছিল, সম্পূর্ণ নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট ছিল। এইসব করতে করতে অবশ্যই ফিল্ম মেকিং থেকে শুরু করে লেখালেখি এইগুলো থেকে অনেকটাই দূরে চলে গেলাম। ব্যাক অফ দ্য মাইন্ড অফ সবসময় একটা চিন্তা ছিল যে জীবনে হয়তো কখনো আর লেখক হওয়া হবে না, জীবনে হয়তো কখনো আর ফিল্ম বানানো হবে না, কিন্তু অ্যাক্টিভলি এটা পার্সু করা হয়নি। এরপর যখন পিএইচডি শুরু করলাম, সেখানে আসলে আরেকটা নতুন জিনিস শুরু হলো, যে পিএইচডিতেও এনজয় করছি, কিন্তু পিএইচডিতে যেটা যে রিসার্চের যে হেভি ওয়েট ভাবটা, সেটা ব্যাক অফ দ্য মাইন্ড অফ সবসময় থাকতে থাকে। এরপরে আপনি আসলে লেখালেখি বা ফিল্ম মেকিং বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশন, এটা তো হেভিলি মাইন্ড ডিপেন্ডেন্ট একটা জিনিস, রাইট? মেন্টালি হেভি একটা জিনিস। তো প্রথমে রিসার্চের কাজ সারাদিন করে ওই কাজগুলা করতে তখন আর অত ভালো লাগে না। সো পিএইচডিতে এসেও আসলে বেশ দূরেই সরে গেলাম। এরপর কেটে গেল অনেক বছর। এর মাঝে যেটা দুইটা জিনিস হলো, যে আই থিঙ্ক ইটস 2021-2022, এই টাইম লাইনটাতে এসে দুইটা জিনিস খেয়াল করলাম। এক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একদম অস্বাভাবিক উত্থান। জাস্ট 2-3 বছর 4 বছরে মানুষজন সেলিব্রিটি লেভেলে চলে গেল কন্টেন্ট ক্রিয়েটররা। এর আগে আমি আসলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের ওইভাবে ফলোই করি নাই। সেকেন্ড থিং হচ্ছে, আর একটা জিনিস দেখলাম, যে এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াট এভার, এইগুলোতে যখন তারা ফেমাস হওয়া শুরু করলো, তারা এরপর লেখা শুরু করলো বিভিন্ন ধরনের বই, এবং সেই বইগুলা টু বি ট্রুথফুল বেশিরভাগই খুবই শিটি বই। তো এই যে তারা বই লেখা শুরু করলো এবং বই মেলাতে এগুলো চলানো শুরু করলো, দেখলাম যে ধোঁয়ায় চলতেছে বইগুলা। তখন একটা জিনিস মাথায় আসলো, তারা আসলে একটা জায়গায় ফেমাস হয়েছে, তারা এখন তাদের অন্যান্য ফিল্ডেও সেটা আসলে মেকিং করতে চায়। ওয়াই নট উই ডু দ্য অপোজিট? যে আমরা তো আসলে চাই যে আমাদের বই মানুষ পড়ুক, আমাদের মুভি কেউ দেখুক, কিন্তু এখন এটাও সত্যি যে ভিজুয়াল মিডিয়া বাদে, ভিজুয়াল মিডিয়ার প্রেজেন্স বাদে হুট করে আপনি একটা বই লিখবেন, কয়শো মানুষ এটা পড়বে? 200-300। সো আমরা যদি ক্লিশে জিনিসপাতি বাদ দিয়ে জাস্ট আমাদের মতো একটা অডিয়েন্স তৈরি করতে পারি, জাস্ট প্রপার আমাদের মতো কন্টেন্ট দিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে পারি, সেটা 10,000, 20,000, 30,000 হোক, তখন যদি আমি একটা বই লিখি, তখন যদি আমি একটা মুভি বানাই, তাহলে অ্যাটলিস্ট এই মানুষগুলা যারা আমার কন্টেন্ট দেখে আমাকে ফলো করছে, তারা অন্তত আমাদের বইগুলো পড়বে। সো আমরা একটা অডিয়েন্স বেস পাবো। এর আগে যদি আমি একটা জাস্ট বই লিখে, যেমন আমার অলরেডি 2টা উপন্যাস লেখা আছে, একটা ফুল লেখা আছে, আরও 2টা অন প্রসেস আছে, এগুলো আমি পাবলিশ করি না, এটা কিন্তু আরও 1 বছর আগে লেখা হয়ে গেছে। এটার মেইন কারণ হচ্ছে যে আমি যদি এটা পাবলিশ করি, কেউই পড়বে না, নোবডি নোজ মি। সেম গোজ উইথ অনি, যে ওরও এরকম বেশ কিছু লেখা আছে, কিন্তু পাবলিশ করি না এই কারণে যে আমাদের তো কেউ চেনে না। সো এইটা আর একটা মেইন মোটিভেশন ছিল এই ইউটিউব চ্যানেল খোলার পেছনে। তো যাই হোক, সেই চিন্তা থেকেই মোটামুটি একটা ইউটিউব চ্যানেল খোলা। মোটামুটি সেম টাইম লাইন আর একটা জিনিস ঘটে, যে থ্রিলার পাঠকদের আসন নামে একটা ফেসবুক গ্রুপের সাথে আমি পরিচিত হই, এবং সেখানে জাস্ট এক্সপেরিমেন্টালি আমার কয়েকটা লেখা দিই, এবং সেই লেখাগুলো আসলে বেশ ভালো রকমেরই হিট হয়। তো ওইখানে যে আমি দেখতে পারি যে এরকম একটা অডিয়েন্স আছে যারা আমাদের টাইপের লেখা পছন্দ করে এবং নতুন রাইটারদের বইও পড়ে। ওই গ্রুপে আসলে অনেক ইভেন রাইটারও ছিল। তো তাদের কাছ থেকে যখন অনেক ফিডব্যাক পাই, খুবই ভালো ভালো ফিডব্যাক পাই, তখন লেখালেখির প্রতি আগের আগ্রহটা আবার ফিরে আসে। সো সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল বলা যেতে পারে। এরপরে যেটা হয় যে আমি অনিমকে কল দিই, এই ঘটনা অনিমও বিস্তারিত বলবে। তো তখনই আমরা ডিসিশন নিই যে একটা ইউটিউব চ্যানেল খোলা যাইতে পারে। এই সময় যখন ফ্রেন্ডদের সাথে বিভিন্ন আলোচনা করি, অনেকেই খুব ডিমোটিভেট করে যে তুই পিএইচডি করতেছিস, ইসেতে টাইম দিতে পারবি, এরপরে জব খুঁজতে হবে, এখানে পার্মানেন্ট হওয়ার ব্যাপার আছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। বাট যাই হোক, এগুলা অনেকেই বলে, এবং আমি জানি যে এই সাজেশনগুলো খুবই প্র্যাকটিক্যাল সাজেশন। তারা যে আসলে আমাকে ডিমোটিভেট করার ট্রাই করতেছে তা না, কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সাজেশন দিচ্ছে। কিন্তু ওই যে ম্যান স্ট্রাইডারের একটা উক্তি আছে গেম অফ থ্রোনস, এটা আমার খুবই পছন্দের উক্তিটা। আমি ইভেন আমার আব্বাকেও বলি মাঝে মাঝেই। The freedom to make my own mistakes was all I ever wanted. এইটা আমার কাছে মনে হয়েছিল যে একবার তো অ্যাটলিস্ট ট্রাই করা উচিত, সো ওয়াই নট ট্রাই নাও। যাই হোক, এইভাবে এই জিনিসটা শুরু করায় অনেক আপনাদের বিস্তারিত বলবে যে তারপর কিভাবে জিনিসটা গেছে। তো তখন খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আবার ঘটলো। রাশেদ ভাই একদিন বিকালবেলা, আমি তখন অফিসে কাজ করতেছি, রাশেদ ভাই আমার টেক্সট দিল, জনি তোমার সাথে কথা আছে, ফোন দিই। তুমি বলে যে তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো, আমরা প্রতি মাসে 2টা করে শর্ট ফিল্ম বানানোর চিন্তা ভাবনা করছিলাম, এখন আমরা 1 বছরেও একটা শর্ট ফিল্ম বানাইতে পারি নাই। আমি পিএইচডি করতেছি, একটা টাইমের পরে পিএইচডি শেষ হলে ওই ইঞ্জিনিয়ারিং লাইনে একটা
চাকরিতে ঢুকে পড়বো, তুমি 2-3 বছর পরে হয়তো বা ভালো বেতনে চাকরি করবা। আমাদের দুজনে যে একসাথে সিনেমা বানানোর কথা ছিল ওইটা কোনোদিনই হবে না। সো আমি বললাম আপনি কি সাজেস্ট করতেছেন? তো রাশেদ ভাই বললেন তুমি চাকরি ছেড়ে দেবো, চলো আমরা দুজনে কিছু একটা করি, জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করি, কিন্তু ফিল্ম রিলেটেড কিছু একটা করি। তো আমার আর রাশেদ ভাইয়ের বন্ডিংটা খুবই ভালো ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল। আমি একটা সেকেন্ড কোনো থটও দিই নেই, আমি বলছি ঠিক আছে। তখন সম্ভবত মাসের 15-16 তারিখ চলতেছিল। তো আমি বেসিক্যালি এর পরের দিনই চাকরিতে রেজিগনেশন লেটার দিয়ে দিই। সো আমরা ডিসিশন নিলাম আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং ধীরে সুস্থে আমাদের যে অসংখ্য গল্পগুলো আছে ওই গল্পগুলো নিয়ে কিছু একটা করার চেষ্টা করবো। সো কন্টেন্ট নিয়ে আমাদের আসলে বেশ কিছু টার্গেট ছিল, এটা আমরা ধীরে ধীরে টার্গেটের দিকে যাইতে পারছি। জিনিসটা আমি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন হুমায়ুন আহমেদ যে খুব ভালো নাটক লেখছেন, ওনার নাটকগুলো যে খুবই জোস, এটা তো বাংলার প্রায় সবাই জানে, কিন্তু উনি নাটকের ঠিক কোন জিনিসগুলো বদলাইছেন, এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, হুমায়ুন আহমেদ স্ক্রিপ্টে কি কি বিষয় পরিবর্তন করছেন, হুমায়ুন আহমেদের নাটকের অভিনয়ের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করা, ডায়লগ ডেলিভারি থেকে শুরু করা, ঠিক কোন জায়গাটা চেঞ্জ করছেন, যেটা আগে একরকম ছিল পরে একরকম হয়েছে, এই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আমরা চাইছি যে ডিটেলস অ্যানালিটিক্যাল কিছু কন্টেন্ট আমরা দিব। সেই থেকেই বেসিক্যালি এই ধরনের কন্টেন্ট লেখা শুরু আর কি। সো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা আসলে কন্টেন্টগুলো কিভাবে বানাই। সো সেটার সহজ উত্তর হইলো, তো আমি আর রাশেদ ভাই বেশ কিছু টপিক নিয়ে ডিসকাস করি। ডিসকাস করতে 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 আমরা একটা টাইমের পরে একটা টপিকে আসা স্থির হই, ডিসিশন নেই যে নেক্সট কন্টেন্ট এটাই হবে। তারপরে এবার এই কন্টেন্টটা নিয়ে আমরা আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা ডিসকাশন করি। এই কন্টেন্টে আসলে কি কি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, কন্টেন্টের মূল বক্তব্যটা কি, কন্টেন্টের ধরনটা কিরকম হবে। ডিসকাশনের পরে আমি কন্টেন্ট নিয়ে রিসার্চ করতে বসি, রিসার্চ করার শেষে আসলে কন্টেন্টটা লিখি। কন্টেন্ট লেখার পরে আমি আবার রাশেদ ভাইকে পাঠাই, রাশেদ ভাই আবার একটা ফাইনাল এডিট দেন, ফাইনাল এডিট দেওয়ার পরে উনি ভয়েস দেন। এই চ্যানেলে আমরা আরেকটা জিনিস যেটা মেনটেন করা সবসময় ট্রাই করছি, যে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা খুব ভালো মতো জানি যে সেলিব্রিটিতে বিভিন্ন ধরনের পার্সোনাল বিষয়, যে কে কার সাথে প্রেম করতেছে, কে কার সাথে বিয়ে করতেছে, এই নাটক করতে যায় প্রেম হয়ে গেল, কে কার পরিবারের দায়িত্ব নিচ্ছে, এইসব হাঙ্কাপাঙ্কি যদি আমরা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলে তুলে ধরতে পারি তাহলে এগুলোর খুব ভালো ভিউ আসবে। থাম্বনেইল যদি ওইভাবে দিতে পারি, ভিডিওতে যদি এগুলো নিয়ে কথা বলি, খুব ভালো করে এটা আমরা জানি। কিন্তু এই ট্র্যাপে পা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, আমাদের কারোরই কোনো ইচ্ছা নাই। মেইন রিজন হচ্ছে যে দুইটা। ফার্স্ট, আমাদের নিজেদের একদমই এটা ভালো লাগে না, আমাদের আগ্রহ এই জিনিসটা নিয়েই না। আমরা চাই যে কোন মুভিকে কিভাবে বানাইছে, মুভির কিভাবে উন্নতি করা যায়, এই ইন্ডাস্ট্রি কীভাবে উন্নতি করা যায়, কী করে ভালো রাইটার হওয়া যায়, কীভাবে ভালো বই লেখা যায়, স্ক্রিপ্ট লেখা যায়, কীভাবে আমরা ভালো অ্যাকশন ডিরেকশন দিতে পারি, এই সব জিনিসই। কার কে পার্সোনাল লাইফে কী করছে এটা নিয়ে আমাদের কোনোই আগ্রহ নেই। সেকেন্ড, একটা এথিক্যাল বিষয়ও আছে, যে এইগুলো আমার কাছে একদমই এথিক্যাল লাগে না, আমাদের কারো কাছে, আমাদের দুজনের কারো কাছে একদমই এথিক্যাল লাগে না যে আমরা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো এবং ক্লিক বেড ভিডিও তৈরি করে মিল্কিং করে করে আমরা আসলে চ্যানেলকে প্রচার করবো। এটা আমাদের কাছে এথিক্যাল লাগে না, বাট মেইনলি আমরা জিনিসটা এনজয়ও করি না যে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা। সো এইটা আমরা আমাদের চ্যানেলে খুব ভালো মতো স্ট্রিক্টলি মেনটেন করা ট্রাই করছি থ্রু আউট দ্য টাইম। তো চ্যানেল খোলার 8-9 মাস পরে তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ওই যে আমি বেশ অনেকক্ষণ আগে বলছিলাম না যে আমার পড়াশোনা শেষ করার পরে আমি আর রাশেদ ভাই 2টা শর্ট ফিল্ম বানাইছিলাম একদম 0 বাজেটে। সেই 2টা শর্ট ফিল্মের একটা শর্ট ফিল্ম আমি বাংলাদেশের 2টা ফেস্টিভ্যালে সাবমিট করি। একটা ছিল ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপির আয়োজিত একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, আর একটা ছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং নরওয়ের যে বাংলাদেশের এমবেসি যেটা আছে তারা মিলে একটা ফেস্টিভ্যাল আয়োজন করছিল। তো এই 2টা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা জিনিসটা সাবমিট করি। অবাক হওয়ার মতো বিষয় যেটা ছিল, এই 2টা ফেস্টিভ্যালে আমাদের শর্ট ফিল্মটা সিলেক্টেড হয়েছিল এবং আমরা 2টা ফেস্টিভ্যাল থেকেই পুরস্কৃত হই। সো আমরা প্রথম পুরস্কারটা পাই 2024-এর জুনে এবং সেকেন্ড পুরস্কারটা পাই 2024-এর জুলাইয়ে। তো পরপর 2 মাসে 2টা অ্যাওয়ার্ড পাওয়ার কারণে আমরা একটু আত্মবিশ্বাস পাইলাম যে বেসিক্যালি আমাদের গল্পে হয়তো দম আছে, না হলে আমরা 2 মাসে 2টা অ্যাওয়ার্ড পাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। তো সেই আত্মবিশ্বাস থেকেই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের আসলে আমাদের নিজেদের গল্প নিয়ে কাজ করার সময় আসছে। এবং ফাইনালি অনেক মাস পরে আমাদের ইউটিউবের কন্টেন্টও তখন নিয়মিত চলা শুরু করছে। তো ততদিনে চ্যানেলটা মোটামুটি একটা সিস্টেমে এসে পড়ছে। আমি মোটামুটি খুব ফাস্ট স্ক্রিপ্ট লিখতে পারি, রাশেদ ভাইও ভয়েস দেওয়ার একটা টোন পায়ে গেছে, উনি মোটামুটি খুব কম সময়ে ভয়েস দিতে পারেন। তো আমি চিন্তা করলাম যে বেশ অনেকদিন তো হয়েছে, আমি এখন একটা চাকরিতে ঢুকি। কিন্তু এটা এনাদার ব্যাড ডিসিশন ছিল, যে আসলে চাকরিতে ঢুকলে যে কোনো কাজই ভালো করে করা যায় না, এটা আমি আবারও বুঝতে পারলাম। ওই প্রথমবার আমার আসলে শিক্ষা নেওয়ার দরকার ছিল, শিক্ষা নিতে পারি নাই। এবং এখন যেহেতু আমরা রেগুলার ফিকশন বানানোর চেষ্টা করতেছি, ফিকশনের তো কাজের কোনো শেষ নেই। ফিকশনের জন্য স্ক্রিপ্ট লেখাই তো একটা লেংদি বিষয়, একটা ভালো স্ক্রিপ্ট লিখতে তো অনেক টাইম লাগে। তারপরে
লোকেশন দেখা, একটা টেকনিক্যাল টিম ঠিক করা, যেমন প্রোডাকশন ম্যানেজার থেকে সিনেমাটোগ্রাফার থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবকিছু ঠিকঠাক করা, লোকেশনে গিয়ে রেকি করা, লাইটের টিমের সাথে বসা, ক্যামেরার টিমের সাথে বসা, পোস্ট প্রোডাকশন, কালার কারেকশন, ডাবিং, মানে এটা ফুল ফর্ম একটা কাজ। এটা কখনোই কোনো একটা চাকরি করার পাশাপাশি আমি এটাও করলাম ওইটাও করলাম, এটা আসলে সম্ভব না। তো এই জিনিসটা আমি চাকরিতে ঢোকার 3-4 বছরের মধ্যে আমি বুঝে গেছি যেটা আসলে কোনোভাবেই পসিবল না। ফাইনালি আমি সেকেন্ড টাইমের মতো চাকরি ছেড়ে আবার ফুল ফর্ম চ্যানেলে মনোযোগ দিলাম। সো ওই যে একটু আগে বললাম যে আমাদের কন্টেন্ট মোটামুটি চলা শুরু করছিল, ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডও পাইছিলাম 2টা। তার ঠিক প্রায় 1 বছর পরে আমাদের চ্যানেল 50,000 সাবস্ক্রাইবার পূরণ করে, অর্থাৎ 2025-এর মেতে আমাদের চ্যানেল 50,000 সাবস্ক্রাইবার পূরণ করে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 50,000 সাবস্ক্রাইবার হইলে আমরা আমাদের নিজেদের ফিকশন নিয়ে কাজ করা শুরু করব। তো যেই ভাবা সেই কাজ। এরপর আমরা আমাদের 2টা গল্প নিয়ে স্ক্রিপ্ট লিখলাম 2জন মিলে। লেখার পর একদম ডিটেইলসে প্রি প্রোডাকশনের আলাপ করলাম যে কিভাবে কি শর্ট নিব, কিভাবে সবকিছু আগাবে, কাকে কাজ করা যাইতে পারে, কার কাছে স্ক্রিপ্ট পাঠানো যাইতে পারে, এই সব কিছু নিয়ে ডিটেলস আলাপ করলাম। কারণ আমাদের বাজেট খুবই কম ছিল। এখানে আমরা এক্সটার্নাল ফান্ডিং একদমই নেই নাই, জাস্ট আমাদের পিএইচডির এগুলো থেকেই জমানো টাকা, একটু এখান থেকে যতটুকু পারা যায়। সো বাজেট যেহেতু কম, প্রি প্রোডাকশন আমি যত বেশি টাইম দিব তত আমাদের কাজটা ইজিয়ার হবে। যাই হোক, 2জন একজন ডিটেলসে আলাপ করে এরপরে স্ক্রিপ্ট পাঠালাম সায়েম ভাইকে, যিনি আমাদের প্রথম শর্ট ফিল্ম যেটা পুরস্কার পাইলো সেটাতে অভিনয় করছিল। সায়েম ভাইকে পুরস্কার পাঠালাম। সায়েম ভাই ততদিনে গুটি এবং প্রিয় অনলেতের মতো অসাধারণ একটা কাজ করে অলরেডি মোটামুটি একটু বিখ্যাত হয়ে গেছে। রাজা কি অবস্থা? উঠাইছো উঠাইছো? ফোন কাটে যান, ফোন কাটে যান। আরেকবার দাও, ওটা জিগাও না পলাশের পাইছে কিনা। এরপর আমরা স্ক্রিপ্ট পাঠালাম তামান্না হক বর্ণাকে, ওনাকে আপনারা কাইজার এবং মির্জাতে দেখছেন। আচ্ছা ভাইয়া, যে গাড়িতে যে 2জন ছিল ওরা না হয় তোমার উপর হামলা করছিল লিজার বাসায়, কিন্তু বাইকে যারা ছিল তারা কারা? তারপর আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা সোহেল মন্ডল ভাইকে আমরা আমাদের স্ক্রিপ্ট পাঠালাম। সো 2টা গল্পে আমরা এই 3জনকে স্ক্রিপ্ট পাঠাই, এর মধ্যে সাইম ভাই 2টা গল্পতেই আছে। এই 2টা গল্পের শুট করা হয়েছে এবং এই 2টা গল্প পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে। আমরা 3rd গল্প নিয়ে কাজ করতেছি, যেটা আমরা খুব শীঘ্রই সম্ভবত জুলাই আগস্টের দিকে শুট করব, এবং 4th এবং 5th প্রজেক্ট নিয়েও কাজ করতেছি। এর বাইরেও আরও অনেক প্রজেক্ট আছে যেগুলো অনিম একটু বিস্তারিত আলোচনা করবে। একটু বলে রাখি যে এই কাজগুলোতে আমরা একদমই কোনো এক্সটার্নাল ফান্ডিং নেই, খুবই কম বাজেটের কাজ, জাস্ট একদিনের শুটিং একটা লোকেশনে করা। খুবই টাফ একটা কাজ, বিকজ আমরা যেই গল্প বলতে চাই সেই গল্পগুলো আসলে এর থেকে অনেক বেশি টাইম, এর থেকে অনেক বেশি বাজেট ডিমান্ড করে, কিন্তু সেটা আমাদের কাছে এখন নাই, কিছুই এখন করার নাই আপাতত সেটা নিয়ে। কিন্তু নেক্সট টাইম আমরা যে কাজগুলো করবো ওইগুলোতে আসলে আমাদের এক্সটার্নাল ফান্ডিং লাগবে, কারণ আমাদের গল্প বেশ বড় পরিসরের অনেক গল্প আছে। সব গল্প তো আসলে জাস্ট এক রুমের মধ্যে, একটা বাসার মধ্যে একদিনে শুটিংয়ে করা যায় না। আর রিহার্সাল ছাড়া কাজ করলে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম দেখবেন, যে রিহার্সাল ছাড়া কাজ করলে আসলে যারা নাটকটাতে অভিনয় করতেছে তাদের ইভেন বন্ডিং হতেও টাইম লাগে। সেই বন্ডিংয়ে টাইম দেয়ারই আমরা কোনো টাইম পাচ্ছি না এখানে। প্রথম থেকে আমরা ফান্ডিংয়ের চেষ্টা যে কারণে করিনি, যে ফার্স্ট আমরা কাজ শিখতে চাই এবং আমাদের একটা নিজস্ব টোনও সেট করতে চাই। আমরা প্রথমেই ফান্ডিং নিলাম, তারা বিভিন্ন ধরনের জিনিস আরোপ করলো যে এইভাবে কাজ করতে হবে, যেটাতে আমরা কমফোর্টেবল না। নিজেদের একটা যখন জায়গা তৈরি হয় তখন আসলে 2 পক্ষের মধ্যেই একটা কোলাবোরেশন হয়। আচ্ছা, তারা বলতেছে এই ধরনের কাজ করবো, আমরা বলতেছি এই ধরনের কাজ করবো, এবং মোটামুটি একটা মিড পয়েন্টে আসা যায়। কিন্তু একদম শুরুতেই আমরা আসলে জাস্ট ফরমাইশি কাজ করতে চাইনি। সো এখন আমরা আমাদের নেক্সট কাজগুলোর জন্য ফান্ডিং খুঁজবো, এবং আপনারাও যদি এমন কাউকে চিনে থাকেন যারা এই ধরনের ফান্ডিং করতে আগ্রহী বা কাজ করতে আগ্রহী, কোলাবোরেশন করতে আগ্রহী, প্লিজ আমাদের জানাবেন। আমরা চাই যে বাংলা শিল্প সাহিত্যে একসময় যে স্বর্ণযুগ ছিল, হুমায়ুন আহমেদ, মনির চৌধুরী, সত্যজিৎ রায়, জহির রায়হান, এই সময়টা, মানিক বিভূতি যারা এখন বই লিখছে, সেই সময়টা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো সেই সময়টা ফিরায় আনার। আমরা চাই যে ক্লাস এবং মাসের একটা সমন্বয় ঘটানো, এবং শুধু এখন যেটা হয়ে আছে যে ভালো কাজ অবশ্যই ওয়েব সিরিজে হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু আমরা চাই যে সেই কাজগুলো যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই ভালো কাজ হয়, জাস্ট বাংলাদেশি স্ট্যান্ডার্ডে না। তো সেটাই আমাদের মেইন টার্গেট। সেটা আমরা এক্সটার্নাল ফান্ড পেলেও করবো, এক্সটার্নাল ফান্ড না পেলেও করবো। এক্সটার্নাল ফান্ড পেলে হয়তো 1 বছর করতে হবে, এক্সটার্নাল ফান্ড না পেলে 5 বছর লাগবে, এই আর কি। All you care about is money. This town deserves a better class of criminal. And I'm gonna give it to them. এই দীর্ঘদিন ইউটিউব নিয়ে রিসার্চ করার ফলে এবং আমাদের ওই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করার ফলে
আমরা কয়েকটা জিনিস খুব ক্লিয়ার কাট বুঝে গেছি। আমরা খুব ভালো করে জানি যে কোন ধরনের বিপস, কোন ধরনের জিনিসপত্র আমাদের একটা কন্টেন্টে থাকলে এই কন্টেন্টটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু ঝামেলা হলো যে আমরা তো ভাইরাল হইতে চাই না, আমরা একটা ভালো কাজ করতে চাই। এই ভালো কাজটা যদি একসময় ভাইরাল হয় সেটা ভালো, কিন্তু ভাইরাল হওয়ার জন্য যেই ধরনের ট্রেন্ডি বিটস, যে ধরনের ট্রেন্ডি স্টোরি টেলিং বিটস আমাদের ইউজ করতে হবে, ওইগুলো তো আমি জীবনে ইউজ করবো না, কারণ ওইগুলোর বিরুদ্ধে আমরা চ্যানেলে সবসময় কথাবার্তা বলছি। It's not about money. It's about sending a message. তো আমাদের চ্যানেলের রিচ একটু কম, এটা আমরা খুব ভালো করেই জানি। হয়তো মিলিয়ন মিলিয়ন মানুষ আমাদের কন্টেন্ট দেখে না। যাদের কোয়ালিটিফুল কন্টেন্ট দেখতে ভালো লাগে, যাদের কোয়ালিটিফুল গল্প সিনেমা দেখতে ভালো লাগে, তারা আমাদের সাবস্ক্রাইব করছেন। তো এটা ভাইব অন্তত আমরা একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন পাই যে ক্লাসি মানুষরা আমাদের সাবস্ক্রাইব করছেন। এবং আমাদের কন্টেন্টের কমেন্ট যদি আমরা পড়ি, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখতে পারি যে আমাদের বেশিরভাগ অডিয়েন্সেরই ভালো একটা ফিল্ম নলেজ আছে। আপনারা যে ধরনের কমেন্টগুলো করেন সেগুলো আমি পড়ার পরে খুব ভালো করেই বুঝতে পারতেছি যে আপনারা জাস্ট র্যান্ডম মানুষজন না, আপনারাও সিনেমা নিয়ে খুব ভালোই আইডিয়া রাখেন। এই যে আপনারা এতজন যারা কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আলোচনা শুনতে চান, তাদের যে আমরা একত্র করতে পারছি, এটাও তো আমাদের একটা অনেক বড় পাওয়া। শুধু ইউটিউবের ওই অ্যানালিটিক্যাল কন্টেন্টের কথা বলতেছি না, আমরা যে ধরনের ফিকশনাল কন্টেন্টগুলো বানাইতেছি, এইগুলো একটু গণমানুষের কাছে যাইতে টাইম লাগবে। কারণ গণমানুষ যেই ধরনের কন্টেন্ট খায়, যেই ধরনের স্টোরি টেলিং টেকনিক্স তাদের পছন্দ, ওই ধরনের কন্টেন্ট দিয়ে আমরা ভাইরাল হইতে চাইতেছি না। কারণ আসলে আপনি যদি কোনো একটা চেঞ্জ আনতে চান, কোনো একটা ইন্ডাস্ট্রি কোনো কিছু একটা বদলাইতে চান, জিনিসটা 1-2 দিনে হয় না, জিনিসটা সময় লাগে। এবং আমরা ভালো করেই জানি যে জিনিসটা ধুপধাপ হবে না, এবং গণমানুষের কাছে যত সময় লাগে যাইতে যাক, কোনো অসুবিধা নেই। The hardest choices require the strongest wills. সো আমরা ফিকশনাল প্রজেক্ট নিয়ে একটু আগে তো রাশেদ ভাই বললেন, এবং আমরা রেগুলারই ফিকশনাল প্রজেক্ট এখন দেওয়ার চেষ্টা করব। প্রতি মাসে তো একটা দেওয়া সম্ভব না, আমাদের তো টাকা পয়সা নেই। তো আমরা চেষ্টা করব 2-3 মাসে অন্তত একটা ফিকশনাল প্রজেক্ট দেওয়ার। নেক্সট ফিকশনটার জন্য আপাতত আমরা স্ক্রিপ্ট লিখতেছি। ইচ্ছা আছে ঈদের ছুটিতে, ঈদের মাঝখানে স্ক্রিপ্টটা শেষ করে ফেলবো। স্ক্রিপ্ট শেষ হওয়ার পর আমাদের কিছু পার্সোনাল পছন্দের কাস্ট আছে, তাদের আমরা স্ক্রিপ্টগুলো পাঠাবো। একটু আগে রাশেদ ভাই বলছেন যে আমরা জুলাই আগস্টের দিকে ওটা শুট শুরু করতে পারি, তো জুনটা হয়তো প্রি প্রোডাকশনে চলে যাবে। তো ফিকশনাল প্রজেক্ট আসতেই থাকবে, সেটা কথা না। ওই ফিকশন বাদে আরো কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। সেটা হলো আমি এবং রাশেদ ভাই দুজনই কবিতা লিখি, গান লিখি। আমাদের দুজনের মিলাই কমপক্ষে 15-20টা গান কম্পোজ করা আছে, লেখা আছে, সবই আছে। সেগুলো নিয়ে আমরা প্ল্যান করছি প্রতি মাসে একটা যদি অ্যাকুস্টিক সেশন টাইপ কিছু করা যায়। তুমি হাত ধরে সুরসুরি চাঁদের পাতানো বুড়ি ভেঙে ফেলা প্রমিসের ডাক নাম, আমার সরল সুখে ঝুলে পড়া বাম্বুকে দুঃখের ঘরে ফেরা নীলটা। সো কন্টেন্ট আসলে এখানেই শেষ না, আমরা আরো কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। যেমন আমরা স্কেচ কমেডি ধরনের কিছু স্ক্রিপ্ট লিখছি, যারা SNL, Key and Peele, অল্টারনেটিনো, এরপর ধরেন ইন্ডিয়ার AIB বা ইস্ট ইন্ডিয়া কমেডি, এদের যেই স্কেচ ফরম্যাটগুলো ছিল, আপনারা যদি স্কেচ ফরম্যাট সম্পর্কে অবগত থাকেন তো আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন আমরা কি ধরনের কন্টেন্ট দিতে চাইতেছি। সো আরেকটা কন্টেন্টের ধরন যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হলো পডকাস্ট। আমরা আমাদের পছন্দের যেই মানুষগুলো আছে তাদের নিয়ে আমরা পডকাস্টটা শুরু করছি। আমাদের প্রথম 2টা পডকাস্ট আমরা শুট করছি, এবং প্রথম পডকাস্টটা শুট করছি আহসান হাবিবের সাথে, যিনি বেসিক্যালি কার্টুন ইন্ডাস্ট্রিটাকে রেভলিউশনাইজ করছেন। আর আরেকটা পডকাস্ট শুট করছি মাসুম শাহরিয়ার সাথে, তিনি তাকদির এবং কারাগার যে 2টা ওয়েব সিরিজ, বাংলাদেশের ওয়েব সিরিজ জার্নিটাকে রেভলিউশনাইজ করছে, ওই 2টা তিনি লিখছেন। আমরা এই চ্যানেলে রাইটারদের পার্সপেক্টিভ থেকে রাইটিং নিয়ে অনেক কথাবার্তা বলছি। তো আমরা চাইতেছি আমাদের ইন্ডাস্ট্রির যেই কিছু বিখ্যাত রাইটার আছে, বিখ্যাতর চেয়েও বড় কথা যাদের রাইটিং আমাদের কাছে মনে হয় কোয়ালিটিফুল, তাদের আমরা আমাদের চ্যানেলে আনতে চাইতেছি। আরেকটা কন্টেন্ট আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো 2D 3D ফরম্যাটের যে অ্যানিমেশন কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। কারণ কি, আসলে আমাদের অনেকগুলো গল্প আছে যেটা আমাদের ধারণা লাইভ অ্যাকশন ফরম্যাট থেকে অ্যানিমেশন ফরম্যাটে আমরা অনেক বেটার করে বলতে পারবো। আপনারা যদি ওই 2D 3D ফরম্যাটের যে কার্টুনগুলো আছে, যেমন রিক অ্যান্ড মর্টি, ফ্যামিলি গাই, ফিউচারামা, এই ধরনের কন্টেন্টগুলো যদি দেখে থাকেন, একটা আইডিয়া পাবেন যে আমরা কোন ধরনের অ্যানিমেশনের কথা বলতেছি। অ্যানিমেশন তো অনেক কমপ্লেক্স একটা বিষয়, আমাদের যেটা প্ল্যান আছে 2-3-4 মিনিটের কিছু ছোট ছোট আমরা অ্যানিমেটেড কন্টেন্ট বানাবো। তো সেটা নিয়েও কাজ চলতেছে, দেখা যাক কবে কতদূর কি হয় না হয়। আর আমরা এখন যেই ধরনের অ্যানালিটিক্যাল কন্টেন্টগুলো দিতেছি, এই কন্টেন্ট অবশ্যই থাকবে, এই কন্টেন্ট কখনোই যাবে না। আরো কিছু আমরা কন্টেন্ট শুরু করতে চাইতেছি, এটা কমেন্টে রেগুলারই মানুষজন রিকোয়েস্ট করে। সেটা হলো মুভি সাজেশনস, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট কিছু সিনেমা নিয়ে আমরা কথা বলতে চাই। সো আপনারা যেহেতু এই ধরনের সাজেশন আমাদের কাছে চাইছেন,
তো এই কন্টেন্টগুলো আমাদের দেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কবে আমরা দিতে পারি। আমাদের ভিডিওতে 90% কমেন্টই আসলে খুব ভালো থাকে। এগেইন আমরা বললাম যে আমাদের অডিয়েন্স আমাদের টেস্ট ব্লগের মতো ইন জেনারেল, সো 90% কমেন্টই খুবই ভালো থাকে। বাকি 10% কমেন্ট থাকে এরকম, এত কথা তুই পারলে বানায় দেখা, আপনি পারলে বানায় দেখান, এত বড় বড় কথা না বলে। ফার্স্ট অফ অল, যে জিনিসটা একেবারেই নেসেসারি না, যে আমার যদি কোনো খাবার ভালো লাগে সেটা বলতে, যে খাবারটা ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটা বলতে আমার ভালো শেফ হইতে হবে না। ফুড রিভিউয়ার বা ক্রিটিক আর শেফের কাজ এক না, সো এটা একেবারেই নেসেসারি না এই ক্ষেত্রে। সো আমাদের কন্টেন্টের কমেন্ট বক্সে যদি আপনি লিখেন যে আপনার ভয়েস আরও বেটার করেন বা ভয়েস ডেলিভারি আরও বেটার করেন, একটু স্লো করেন, আপনার বানান ঠিক করেন, এইগুলো আমাদের জন্য মোর রেলিভেন্ট কমেন্ট দেন তুই পারলে বানায় দেখা। কিন্তু আমাদের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি আমরা একই সাথে শেফ কাম ফুড ক্রিটিক। আমরা এখনও খুবই ছোটো রেস্টুরেন্টের শেফ, আশা করি একদিন বড় হব। সো আমাদের যেই কন্টেন্টগুলো, আমাদের যে শর্ট ফিল্মগুলো আমরা দিব, যে গানগুলো আমরা দিব ভবিষ্যতে, বা যেই ধরনের ক্রিয়েটিভ কন্টেন্ট আমরা এরপর থেকে দেবো, সেগুলোতে আপনারা মন খুলে সমালোচনা করেন, গালিগালাজ দিয়েন না, কিন্তু মন খুলে সমালোচনা করেন, বিভিন্ন জিনিস ধরেন। অবশ্যই আমরা আশা করবো যে যেই কথাটা বললাম যে আমাদের জাস্ট একদিনের কাজ, কোনো রিহার্সালের সুযোগ নাই, খুব কম বাজেটের কাজ, সেগুলো মাথায় রেখে বলবেন, কিন্তু না বললেও সমস্যা নাই। উই অলওয়েজ ওয়ান্ট টু ইমপ্রুভ অ্যান্ড থ্রাইভ। সো ওইগুলোতে আপনারা ইচ্ছা মতো সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এখানেই শেষ করবো। আমরা ফেস্টিভ্যালের ভিডিওটা কোনো ধরনের আড়ম্বর ছাড়া জাস্ট এইভাবেই করতে চাইছিলাম, যে জাস্ট নিজেদের ব্যাকগ্রাউন্ড এবং আপকামিং প্রজেক্ট সম্পর্কে বলা। আশা করি আমাদের সম্পর্কে জেনে আপনাদের ভালো লাগছে। আমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দিয়ে দিব, যদি আপনারা কেউ চান আমাদের সাথে কানেক্ট হতে, আমাদের ফলো করতে, সেটা চাইলে করতে পারেন। আর ফিউচার আরেকটা ভিডিওতে আমাদের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, সেগুলোতে একটু ডিটেলসে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।